তার মানে তুমি আমাকে জাস্ট ভয় দেখানোর জন্য আমার সাথে অমন অদ্ভুত অভিনয় করেছো? আর ওই যে বউ বউ করছিলে? শুভ্র তখন প্লেটে খাবার নিতে নিতে আর চোখে একবার রাসেলের দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় বাঁকা হাসিটা ফুটে উঠল। সে গম্ভীর মুখে রাসেলের দিকে ইশারা করে বলল, কাছে আসো, ভালো করে বুঝিয়ে বলছি তোমাকে। শুভ্রের ডাকার ভঙ্গি দেখে রাসেলের বুকটা আবারও একটু কেঁপে উঠল। ও বুঝতে পারছে না শুভ্র কি এখনো মজা করছে নাকি আসলেও কিছু বোঝাতে চায়। ড্রয়িং রুমের বাকিরা তখনও হাসাহাসি করছে। রাসেল যেন ভয়ে একেবারে জমে পাথর হয়ে সভায় বসে আছে। শুভ্রের কাছাকাছি যাওয়ার সাহস তো দূর, ওর দিকে তাকাতেও এখন রাসেলের বুক কাঁপছে। রাসেলের এই করুণ দশা দেখে ইমন হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। সে শুভ্রের দিকে তাকিয়ে ফোরন কাটল। ব্রো, তুমি এটা কি করলা? রাসেল ব্রো তো এখন মনে হয় রাতের বেলা বাথরুমে যেতেও একা বের হতে পারবে না। আর সব থেকে বড় কথা, ও এখন তোমার সামনে আসতেই জমের মতো ভয় পাচ্ছে। ইমনের কথা শুনে ড্রয়িং রুমে আবার হাসির জোয়ার বয়ে গেল। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরীও মুস্কি হাসলেন। শুভ্র অবশ্য কারো হাসাহাসিতে বিন্দুমাত্র কান দিল না। সে অত্যন্ত নির্বিকার মুখে নিজের প্লেটে মন দিল, যেন একটু আগে সে কিছুই বলেনি। একে একে বাড়ির সবাই ডাইনিং টেবিলে এসে আসন নিল। শুরু হলো সকালের নাস্তা। রাসেল অনেক কষ্টে সাহস সঞ্চার করে টেবিলের একদম এক কোণে গিয়ে বসলো। শুভ্রের থেকে যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব ঠিক ততটাই দূরে। শুভ্র আর চোখে একবার রাসেলের কুঁকড়ে থাকা অবস্থার দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। অঢেল টাকা আর ক্ষমতার জোরে নাইম খান শেষ পর্যন্ত নির্ভারকে জামিন করিয়ে আনলেন। জেলখানার পেছনের দরজা দিয়ে নির্ভারকে কালো স্যুট আর মুখে মাস্ক পরিয়ে বের করা হলো। অনেকটা সিনেমার অপরাধীদের মতো ওকে গাড়িতে তোলা হলো, যেন কাকপক্ষীও টের না পায় যে শহরের কুখ্যাত আসামি এখন মুক্ত। গাড়িটা শহর ছাড়িয়ে অনেকটা দূরে নির্জন এক পাহাড়ের পাদদেশে এসে থামলো। চারপাশটা একদম শুনশান। পাহাড়ের একদম শেষ মাথায় দাঁড়িয়ে নাইম খান ধীর পায়ে নির্ভারের দিকে এগিয়ে এলেন। বাতাসের শো শো শব্দের মাঝে তিনি গম্ভীর গলায় বললেন, তোকে আজ ওই লন্ডনের ফ্লাইটে উঠতে হবে নির্বাণ। তোর জামিনের খরচ চাউর হলে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাবে। কিছুদিন তোকে দেশের বাইরে গা ঢাকা দিয়ে থাকতে হবে। আমি সময় বুঝে তোকে সিগন্যাল দেব। বর্তমানে সোহান চৌধুরীরা তাদের গ্রামের বাড়িতে আস্তানা গেড়েছে। তুই ফিরবি ঠিক সময় মতো, হ্যাঁ? নির্ভার ভ্রু কুঁচকে বাবার দিকে তাকালো। ওর চোখে হাজারো প্রশ্ন। সে অধৈর্য হয়ে বলল, লন্ডন যাব সব বুঝলাম, কিন্তু বাবা, তোমার আসল প্ল্যানটা কি? জাস্ট কাজের কথাটা বলো। নাইম খান নির্ভারের কাঁধে শক্ত করে হাত রাখলেন। তার চোখের মণি দুটো প্রতিহিংসায় চিকচিক করে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আমি চাই সোহান চৌধুরী ধান ক্ষেত গোড়া থেকে কেটে দিতে। নির্ভার আকাশ থেকে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, মানে ধান ক্ষেত কাটবে মানে? এসব কি বলছো বাবা? নাইম খান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, সহজই সব। আমাদের ঘরে যখন চাল ডাল না থাকে আর পকেটের টাকার অভাবে সেটা আনতে পারি না, তখন আমরা অভাবটা হাত পা কাঁপানো ভয়েই টের পাই। তেমনি সোহান চৌধুরীর ধান ক্ষেত আছে। আমি চাই ওটা এমন ভাবে ধ্বংস করতে যাতে ওরা ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। ওরা অভাব আর হাহাকার ফিল করতে পারে। নির্ভার অবিশ্বাসের সুরে বলল, হোয়াট? ধান ক্ষেত ধ্বংস করবে? বাবা, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? নাইম খান শান্ত কিন্তু হিমশীতল গলায় বললেন, একদমই না। পুরো ছকটা আগে শোন, তারপর বলিস আমি পাগল না জিনিয়াস। নির্ভার কৌতূহলী হয়ে বলল। আচ্ছা বলো। নাইম খান নির্ভারের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত গোপনে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সবটা খুলে বললেন। পুরো নকশাটা শোনার পর নির্ভারের চেহারাই বদলে গেল। ওর ঠোঁটের কোণে এক পৈশাচিক আর দ্রুত হাসি ফুটে উঠল। সে মুগ্ধ চোখে বাবার দিকে তাকিয়ে বলল, ওয়াও বাবা, মানতেই হচ্ছে তুমি আস্তে একটা জিনিয়াস। আমার মাথায় তো এই আইডিয়াটা আসেনি। আগে জানলে তো এটা আমি অনেক আগেই সাকসেসফুল করে ফেলতাম। নাইম খান পকেট থেকে একটা খাম বের করে বললেন, উহুম,
তাড়াহুড়ো করলেই সব মাটি। কাজটা করতে হবে একদম নিখুঁতভাবে। এই নে তোর পাসপোর্ট আর ভিসা। তুই আজ ওই লন্ডন রওনা হো, সময় হলে আমি তোকে ডেকে নেব। নির্ভার আকাশের দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে অট্ট হাসি দিয়ে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, জাস্ট ওয়েট করো। তোমার সাজানো সংসারের সব সুখ ধুলোয় মিশিয়ে দিতে আমি খুব শীঘ্রই আসছি। সকাল গড়িয়ে বিকেল নামলো। আকাশ জুড়ে এখন সিঁদুরে মেঘের মেলা আর গোধূলির আলতো বাতাস বইতে শুরু করেছে। রোদের তপ্ত সোনা গলে গিয়ে চারিদিকে এক মায়াবী হলুদ আভা ছড়িয়ে পড়েছে। আজ সারাদিন রিদি একটা বারের জন্য শুভ্রের সাথে কথা বলেনি। শুভ্র বেচারা কিছু একটা বলতে গেলেই ও মুখ বাঁকিয়ে আর চোখে কপাল তুলে এমনভাবে ভেঙচি কেটে সরে গেছে যে শুভ্র আর এগোতে সাহস পায়নি। ও যতটা সম্ভব শুভ্রের ছায়াও মারিয়ে চলেনি আজ। ছাদের কোণায় অযত্নে পড়ে থাকা পুরনো আর মরিচা ধরা দলনাটায় বসে হৃদি মগ্ন হয়ে উপন্যাস পড়ছে। বিকেলের পাগল হাওয়া ওর অবাধ্য এলোমেলো চুলগুলো গালে মুখে উড়িয়ে এনে ফেলছে। ও বিরক্ত হয়ে বারবার তা কানের পেছনে গুজছে। হৃদি সবসময় উপন্যাস পড়ে না। ওর যখন মন ভীষণ খারাপ থাকে, তার বুকের ভেতরটা হু হু করে, ঠিক তখনই ও শব্দের মায়া জালে নিজেকে হারিয়ে ফেলতে চায়। আজও পরম মনোযোগ দিয়ে হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া উপন্যাসের পাতায় ডুব দিয়েছে। এদিকে শুভ্রের অবস্থা একদম কেরোসিন। সারাদিন হৃদি ওকে এভাবে পাত্তা না দিয়ে ইগনোর করেছে, এটা ও কিছুতেই হজম করতে পারছে না। পিত্তি জ্বলে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে হৃদির ওই মায়াবী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। সাহস কত ওর! শুভ্র চৌধুরীকে ইগনোর করার দুঃসাহস দেখায়। কিন্তু বুকের ভেতর অবাধ্য মনটাও শান্তিতে নেই। হৃদির সাথে কথা বলার জন্য ও ভেতর থেকে ছটফট করছে। শুভ্র বাঘের মতো খাঁচাবন্দি হয়ে ঘরের ভেতর অস্থির পায়ে পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তেই রিফাত গলা ছেড়ে গান গাইতে গাইতে ঘরে ঢুকল। লাইনের রেসটুকু টেনে ঘরে ঢুকতেই শুভ্রকে এভাবে পাগলের মতো পায়চারি করতে দেখে রিফাত চোখ টিপে শয়তানি সুরে বলল, কিরে শালা, জ্বালা উঠেছে নাকি যে এইভাবে রুমে পাইচারি করছিস? শুভ্র রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে গর্জে উঠল, মজা করবি না একদম বলে দিচ্ছি। একটা থাপ্পড় দিয়ে দাঁতের পাটি সব ফেলে দেব। রিফাত একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ, ওটাই তো পারবা তুমি চান্দু। আর কি ছাই পড়ো তুমি? শুভ্র দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বলল, তোর বালের ছাই পারি আমি, বেশি কথা বলবি না। রিফাতও পাল্টা গালি দিতেই শুরু করলো দুজনের তুমুল মারামারি আর ধস্তাধস্তি। শুভ্র ধুমধাম কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল রিফাতের পিঠে। রিফাত ব্যথায় কুকিয়ে উঠে গালি দিয়ে উঠল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, দেখ শালা, মুড একদম ভালো নেই আমার। তোকে বলছি সামনে থেকে সরে যা। রিফাত ব্যঙ্গ করে বলল। কি হয়েছে শোনা তোমার? শুভ্র টেবিলে রাখা একটা ধারালো ফল কাটার ছুরি হাতে তুলে নিয়ে হিংস্র গলায় বলল, সামনে থেকে যা বলছি, না হলে তোর এমন জায়গায় নজর দেব যে পরে তোর বউ ভবিষ্যতের অন্ধকার দেখে আমার নামে মামলা ঠুকবে যে কেন আমি সব শেষ করে দিলাম। রিফাত হাবলার মতো চোখ গোল গোল করে বলল। ভবিষ্যৎ অন্ধকার দেখাবে কেন? শুভ্র টেবিল থেকে ছুরিটা উঁচিয়ে রিফাতের দিকে এগোতে এগোতে পৈশাচিক গলায় বলল, কারণ তোর তো আর তখন কিছুই থাকবে না রে, আমি সব কেটে উড়িয়ে দেব। রিফাত এবার সত্যি ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতে আর্তনাদ করে উঠল। দেখ শুভ্র, এত বড় সর্বনাশ করিস না। আরে জীবনও কোনোদিন মামা হতে পারবি না তুই। শুভ্র ঠোঁটের কোণে এক পৈশাচিক শয়তানি হাসি ঝুলিয়ে ধীরে ধীরে রিফাতের দিকে এগোতে থাকলো। রিফাত আতঙ্কে বিছানায় সেটে গেছে। শুভ্র যখনই ছুরিটা রিফাতের আসল জায়গায় লক্ষ্য করে মারতে যাবে, ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে কেউ চিৎকার করে উঠল। শুভ্র আর রিফাত দুজনেই প্রচণ্ড অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো মিহি দাঁড়িয়ে আছে।
ও ভয়ে দু হাত দিয়ে নিজের চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রর সাথে সাথে হাতের ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে মিহির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় সেটা কি জানিস না? মাথায় কি একদম ম্যানার্স নেই তোর? মিহি সাবধানে চোখ দুটো খুলে কয়েকবার পলক ফেলল, তারপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাইয়া, রিফাত ভাইয়াকে তুর্য ভাইয়া ডাকছে, তাই রুমের দরজা খোলা থেকে সরাসরি ভেতরে চলে এসেছে। রিফাত এতক্ষণে ধরে প্রাণ ফিরে পেল। সে মিহির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা সুরে বলল, তোমার হায়াত যেন অনেক বেশি হয় মিহি। একদম ঠিক সময়ে এসেছো তুমি, না হলে এই শালা এতক্ষণে আমার ভবিষ্যৎ কাটতে শুরু করেছিল। রিফাতের কথা দৃঢ় মানে মিহি বা শুভ্র কেউই না বুঝতে পেরে ওর দিকে অদ্ভুতভাবে ভ্রু কুঁচকে তাকালো। রিফাত নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে হেসে সামাল দিয়ে বলল, আরে আমি তো জাস্ট মজা করেছি। অভ্র বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল। ইডিয়েট একটা। বলেই অভ্র হনহন করে রুম থেকে বের হয়ে গেল। রিফাত লম্বা একটা শ্বাস ফেলে মিহির দিকে তাকে রহস্যময় হাসলো। সে বলল, ধন্যবাদ তোমাকে আমার বউয়ের ভবিষ্যৎটা বাঁচানোর জন্য। মিহি এবার কথাটার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জা পেল। ও আমতামতা করে বলল, ছি ভাইয়া, কি বলেন এসব? রিফাত মুস্কি হেসে বলল, শোনো, সত্যি কথা বলতে লজ্জা পেতে নেই, তাই সত্যিটাই বললাম। কে বলতে পারে এই ভবিষ্যৎটা হয়তো তোমার সাথেও হয়ে যেতে পারে। মিহি কানে হাত দিয়ে তওবা করার ভঙ্গিতে বলল, নাউজুবিল্লাহ, আপনি থাকেন তো আপনার এইসব আজেবাজে কথা নিয়ে। শুভ্রর রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে পা রাখলো, কিন্তু সেখানে গিয়ে ওর মেজাজ একদম তুঙ্গে উঠল। দেখলো ওর মায়ারানী কি সুন্দর আয়েশ করে দোলনায় বসে বই পড়ছে। শুভ্র বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজের ভেতরের আগুন শান্ত করার একটা ব্যর্থ চেষ্টা করলো। তারপর খুব ধীর পায়ে নিঃশব্দে দিদির একদম সামনে গিয়ে এক বিশাল ছায়া নিয়ে দাঁড়িয়ে রইল। দিদি তখনও এক মনে বিড়বিড় করে বসছে। ও যে উপন্যাসের পাতায় এতটাই ডুবে আছে যে সামনে জমের মতো কেউ দাঁড়িয়ে আছে সেটা টের পাওয়ারও কোনো হুঁশ নেই। হঠাৎ দিদির মনে হলো তার সামনে কেউ এক পাহাড় সমান নিস্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে। ও চমকে চোখ তুলে শুভ্রকে এভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভয়ে হাত থেকে ঠাস করে বইটা মাটিতে পড়ে গেল। দিদি তড়িঘড়ি করে উবুর হয়ে বইটা তুলতে গেলে শুভ্র বাজের মতো ছো মেরে সেটা হাতে তুলে নিল। এক পলক বইটার প্রচ্ছেদে চোখ বুলিয়ে ও দিদির দিকে তাকে হিমশীতল গলায় বলল, তাহলে আমার সাথে কথা না বলে এই উপন্যাস পড়া হচ্ছে আপনার? দিদি কোনো পাল্টা জবাব দিল না। ও মুখে একরাশ তাচ্ছিল্য নিয়ে শুভ্রের হাত থেকে বইটা নিতে গেল। শুভ্র সাথে সাথেই বইটা দূরে সরিয়ে দিয়ে দিদির একটা হাত খপ করে ধরে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। দিদির চোখের মনির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? কথা কেন বলছিস না? মুখে কি তিতা বিষ লেগেছে? দিদি তবুও নির্বিকার। ও শুধু শুভ্রের লোহার মতো শক্ত আঙ্গুলের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। হৃদির এই নীরব অবাধ্যতা শুভ্রের মাথার রগ যেন ছিঁড়ে ফেলছে। ও মুহূর্তেই হৃদিকে টেনে নিয়ে গিয়ে ছাদের রেলিং আর দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। ওর চোখের কোণে চোখ রেখে পৈশাচিক গলায় ফিসফিসিয়ে বলল, রিদি, আমাকে খেপিয়ে দিস না, ফল কিন্তু একদম বিষাক্ত হবে। হৃদির এবার সত্যি জেদ চেপে গেল। লোকটা নিজেকে ভাবে কি, ভালোবাসে বললেই কি যা খুশি তাই করবে? ও চিৎকার করে বলে উঠল, আপনার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছে করে না। আপনি আমার থেকে যোজন যোজন দূরে থাকবেন, একদম কাছে আসবেন না আর ছোবেন না আমায়। শুভ্রের চোয়াল শক্ত হয়ে এক বিভৎস রূপ ধারণ করলো। ও কর্কশ গলায় গর্জে উঠল, কি বললি তুই? আবার বল, কুইক, আবার বল। হৃদিও বিন্দু মাত্র না দমে বুক ফুলিয়ে জেদি গলায় আবার বলল, আপনার সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। আর আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, একদম ছোবেন না আমায়। শুভ্র এক মুহূর্ত থমকে গিয়ে এক পাশবিক হাসি দিল। ও পৈশাচিক গলায় বলল, তোর থেকে আমি দূরে থাকবো?
তোকে ছোবো না আমি, এটাই বলতে চাইছিস তুই? হৃদিও জেদি গলায় উত্তর দিল। হ্যাঁ। শুভ্রের চোখে তখন অদ্ভুত নেশা ও হিংস্র গলায় বলল, ওকে ঠিক আছে, ছোবো না। এই দেখ, আমি তোকে ছোবো না। কথাটা শেষ হতে না হতেই হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির ঠোঁট জোড়া নিজের কলার গ্রাসে বন্দি করে নিল। ও ভুলেই গেল যে তারা এখন দিনের আলোয় খোলা ছাদে দাঁড়িয়ে আছে। ও কোনো আদর বা সোহাগ নয়, বরং কামড় দিয়ে নিজের জমানো সব রাগ মেটাচ্ছে। শুভ্রের মস্তিষ্ক কাজ না করলেও হৃদির হুঁশ ঠিকই আছে। ও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে এই পাশবিকতা থেকে মুক্ত করতে। শুভ্র এত জোরে আক্রমণ করছে যে হৃদির চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। ও যতই নড়ছে শুভ্র ততই হিংস্রভাবে ঠোঁটে আক্রমণ করছে। হৃদির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারিয়ে ফেলবে। শুভ্রের তখন কোনো হুঁশ নেই। ঠিক তখনই ছাদের দরজার ওপাশ থেকে এক গগন বিদারী চিৎকার শোনা গেল। শুভ্র! কারো তীক্ষ্ণ চিৎকারে শুভ্রের যেন ঘোর কাটল। ও এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। ওর বুকটা কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। হৃদিও দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। ওর ঠোঁট ফেটে রক্ত চুয়ে পড়ছে আর দু চোখ বেয়ে অবিলন ধারায় জল নামছে। শুভ্র ছাদের দরজার দিকে তাকাতেই দেখল সাহেরা চৌধুরী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ওনার ফর্সা মুখটা রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। সাহেরা চৌধুরীকে দেখে হৃদির ভয়ে নীল হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে নিজের মুখ দু হাতে ঢেকে ফেলল। সাহেরা চৌধুরী বড় বড় পা ফিরে এগিয়ে গেলেন। শুভ্র কিছু বুঝে ওঠার আগেই বাতাসের বেগে ওনার হাতটা উঠল আর ঠাস করে একটা প্রচণ্ড চর পড়ল শুভ্রের গালে। চরের শব্দে ছাদের নিস্তব্ধতা যেন খান খান হয়ে গেল। সাহেরা চৌধুরী ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বললেন, ছি, তুই আমার ছেলে, এটা বিশ্বাস করতেই আমার কষ্ট হচ্ছে। একবারও লজ্জা করলো না তোর এমন নোংরামি করতে? শুভ্র নিজের জ্বলে যাওয়া গালটা এক হাত দিয়ে চেপে ধরে ধরা গলায় বলল, আম্মু, তুমি শান্ত হও, আমি আমি তোমাকে সব বলছি। সাহেরা চৌধুরী এবার যেন আরো বেশি জ্বলে উঠলেন। ওনার সারা শরীর থরথর করে কাঁপছে। উনি গর্জে উঠে বললেন, কি শুনবো আমি? সব তো নিজের চোখেই দেখলাম। কতটা পাপ করলে নিজের পেটের ছেলের এমন জঘন্য কাজ দেখতে হয়? তুই এমন জানোয়ার হতে পারিস, এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। শুভ্র মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। ও বিড়বিড় করে বলতে চাইল, আম্মু, তুমি যা দেখেছো তা মিথ্যা নয়, কিন্তু কিন্তু হৃদি আমার আমার সাহেরা চৌধুরী ওর কথা শেষ করতে না দিয়ে এবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, কি? হৃদি কি তোর? বল, থামলি কেন? শুভ্র এবার এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও মাথা নিচু করে মেঝেতে পাথরের মতো বসে আছে। ওর চোখের জল সমানে ঝরছে। শুভ্রের বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে সাহেরা চৌধুরীর চোখের দিকে সরাসরি তাকে গম্ভীর গলায় বলল, আম্মু, হৃদি আমার বিবাহিত স্ত্রী। কথাটা শোনার সাথে সাথে সাহেরা চৌধুরীর মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। তার পায়ের তলার মাটি সরে যাওয়ার দশা। তিনি বড় বড় চোখ করে অবিশ্বাস্য গলায় চিৎকার করে উঠলেন, কি? শুভ্র দ্রুত এগিয়ে গিয়ে ওর মায়ের দু কাঁধ শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করে বলল, আম্মু, তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। প্লিজ আম্মু, একটু রিল্যাক্স হও, শান্ত হও। সাহেরা চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি শুভ্রের হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, কি বললি তুই? হৃদি তোর বিবাহিত স্ত্রী? আমার সাথে কি তুই ইয়ার্কি করছিস শুভ্র? শুভ্র চোয়াল শক্ত করে দরাজ গলায় বলল, না আম্মু, আমি একদম মজা করছি না। তোমার কি মনে হয় তোমার ছেলে এমন সিরিয়াস বিষয়ে মজা করার মতো ছেলে? হৃদি সত্যিই আমার বিয়ে করা স্ত্রী। কথাটা শোনার সাথে সাথেই সাহেরা চৌধুরীর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। তিনি সহ্য করতে না পেরে সোজা জ্ঞান হারালেন। শুভ্র চট করে ওনাকে ধরে ফেলল, না হলে উনি সিমেন্টের মেঝেতে আছাড় খেতেন। মুহূর্তে শুভ্রের ভেতরের শান্ত ভাবটা উবড়ে গিয়ে সেখানে
চণ্ডাল রাগ ভর করলো। ও রক্তচক্ষু নিয়ে হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। সব তোর জন্য হয়েছে। খুব তেজ না তোর? এই বালের তেজ কমানোর সব কৌশল এই সাইফান শুভ্র চৌধুরীর খুব ভালো করে জানা আছে। দেখে নিব তোকে আমি। ডাক্তার এসে সাহেরা চৌধুরীকে ভালো করে পরীক্ষা করলেন। স্টেথোস্কোপটা সরিয়ে নিয়ে গম্ভীর মুখে জানালেন যে অতিরিক্ত মানসিক চাপের ফলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। বাড়ির সবাই তখন উৎকণ্ঠা নিয়ে সাহেরা চৌধুরীর শয্যা পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। শুধু শুভ্র সেখানে নেই। শুভ্র তখন বাড়ির পেছনের পুকুর পাড়ে অস্থির পায়ে পায়চারি করছে। মায়ের সামনে গিয়ে দাঁড়াতেও আজ ওর নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। রাগের চোটে শুভ্র পুকুর পাড়ের একটা পুরনো গাছের ছাল খামচে ধরল। ওর কপালের রগগুলো রাগে দপদপ করে ফুলে উঠছে। দিদির উপর ওর রাগটা এখন চরমে। কোনোভাবেই ও নিজেকে শান্ত করতে পারছে না। বারবার ওর হাতের মুঠি শক্ত হয়ে আসছে, আবার শিথিল হচ্ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে নিজেই শাসন করল। না না, আমাকে কন্ট্রোলে থাকতে হবে। কন্ট্রোলের বাইরে চলে গেলে সব কিছুই হাতের বাইরে চলে যাবে। কন্ট্রোল সাইফান শুভ্র চৌধুরী, আউট অফ কন্ট্রোল হওয়া চলবে না। বেশ কিছুক্ষণ পর শুভ্রা হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে ছুটে এসে বলল, ভাইয়া তুমি এখানে? আম্মুর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসো। কথাটা বলেই শুভ্রা আবার ভিতরের দিকে দৌড় দিল। শুভ্র নিজের ঠোঁট গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে ও ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। হাঁটতে হাঁটতে ও সোজা সাহেরা চৌধুরীর ঘরে গিয়ে ঢুকল। হৃদি তখনও ঘরের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। শুভ্রকে ঘরে ঢুকতে দেখেই সাহেরা চৌধুরী ক্লান্ত চোখে সবার দিকে তাকালেন। তারপর ধরা গলায় বললেন, তোমরা সবাই এখন এই রুম থেকে যাও, আমি শুভ্রের সাথে একা কথা বলতে চাই। সাহেরা চৌধুরীর হুকুমে ঘরের সবাই একে একে বেরিয়ে গেল। হৃদি ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তেই একবার শুভ্রের দিকে তাকালো। শুভ্র তখন এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই হৃদি তড়িঘড়ি করে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্রর সাথে সাথে একদম ছোট্ট বাচ্চার মতো অপরাধীর মুখে করুণ সুরের ডাক দিল, আম্মু। ছেলের ডাক শুনেই সাহেরা চৌধুরী ঝট করে মুখ ঘুরিয়ে নিলেন। শুভ্র পরিষ্কার বুঝতে পারল তার আম্মু ভীষণ অভিমান করেছে। ও ধীর পায়ে এগিয়ে এসে সাহেরা চৌধুরীর বিছানার পাশে বসল। মায়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মিনতি স্বরে বলল, আম্মু শোনো না, তুমি তো কিছু না শুনেই শুধু শুধু আমার উপর রাগ করছো। সাহেরা চৌধুরী এবার মুখ ফিরিয়ে ধরা গলায় বললেন, কি শুনবো শুনি? যে ছেলে নিজের মাকে না জানিয়ে একা একা বিয়ে করে ফেলতে পারে, সে আর যাই হোক আমার ছেলে হতে পারে না। যা তুই এখান থেকে, তুই আমার শুভ্র না। আমার শুভ্র তো আমাকে অনেক ভালোবাসে। শুভ্র এবার আলতো করে সাহেরা চৌধুরীর দু গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে আনলো। তারপর খুব নরম স্বরে বলল, আম্মু, আগে আমার কথাটা একটু মন দিয়ে শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। প্রমিস? সাহেরা চৌধুরী এবার স্থির দৃষ্টিতে শুভ্রের দিকে তাকালেন। শুভ্র বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে একে একে সব সত্যি সাহেরা চৌধুরীর সামনে মেরে ধরল। পুরো ঘটনা শুনে সাহেরা চৌধুরীর চোখ তো বিস্ময় ছানাবড়া হয়ে গেল। তিনি অস্পষ্ট সুরে বলে উঠলেন, বলিস কি? তার মানে রিধিকে নির্বাণ বিয়ে করতে চেয়েছিল? শুভ্র মাথা নিচু করে ধরা গলায় স্বীকার করল, হ্যাঁ আম্মু, সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমি ওকে। শুভ্র কথা শেষ করার আগেই সাহেরা চৌধুরী হাত নেড়ে বাধা দিয়ে বলে উঠলেন, তাই আমি ওকে হুট করে বিয়ে করে নিলাম, তাই তো? কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস তোর বাবা জানলে কি হবে? উনি আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করা একদমই পছন্দ করে না। এই বিষয়টা জানাজানি হলে বাড়ির অবস্থা কি হবে সেটা কি এক মুহূর্তের জন্য তোর মাথায় এসেছে? শুভ্র দ্রুত তার মায়ের হাত দুটো নিজের শক্ত মুঠোয় পুরে নিল। চোখে মুখে প্রবল আকুতি নিয়ে বলল, আম্মু, আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব। জাস্ট আমাকে অল্প কিছু সময় দাও। সাহেরা চৌধুরী কপালে চিন্তার ভাঁজ ফেলে গমরা মুখে বললেন, তবুও তোর বাবা জানলে তোর ফুফির সাথেও চরম রাগারাগি করবে। তুই তো তোর বাবার জেদ চিনিস। উনি একবার বিগড়ে গেলে
আর কাউকে পরোয়া করে না। শুভ্র এবার পরম মমতায় তার মায়ের হাতের তালুতে একটা উষ্ণ চুমু খেলো। তারপর আত্মবিশ্বাসের সাথে মৃদু হেসে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। আর তোমার ছেলে বেঁচে থাকতে কোনো অন্যায় হতে দেবে না। তুমি শুধু তোমার শুভ্রের উপর একটু বিশ্বাস রাখো। সাহেরা চৌধুরী ছেলের মুখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওনার দীর্ঘ শ্বাসের সাথে যেন একটা চাপা কষ্ট বেরিয়ে এলো। তারপর একদম নিচু আর ভেজা গলায় প্রশ্ন করলেন, ভালোবাসিস রিদিকে? শুভ্র সাথে সাথে নখ কামড়াতে কামড়াতে বিরক্ত সুরে বলল, না, ওর মতো মেয়েকে ভালোবাসা যায় না। ভালোবাসি না আমি। সাহেরা চৌধুরী ছেলের কথা শুনে এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ঝট করে শুভ্রের কানটা শক্ত করে মুচড়িয়ে ধরে হেসেই ফেললেন। হ্যাঁ, ভালোবাসা যায় না বলেই তো 7-5 না ভেবে হুট করে বিয়ে করে নিলি। আমি কি তোর মা হয়ে কিচ্ছু বুঝি না রে? কি ভাবিস তুই নিজেকে? শুভ্র ব্যথায় উ উ করে উঠল। তারপর সাথে সাথে দাঁড়িয়ে সাহেরা চৌধুরীর কাঁধ ছড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, এর জন্যই তো তুমি আমার পৃথিবীর বেস্ট আম্মু। কিছু বলতে হয় না, তার আগেই ছেলের মনের সব ভাষা বুঝে যাও। সাহেরা চৌধুরী ছেলের আদর দেখে মৃদু হেসে বললেন, হয়েছে, থাক, এত তেল মারতে হবে না। আগে এটা বল, তুই যে ওকে ভালোবাসিস সেটা কি ও জানে? শুভ্র একটু থমকে গিয়ে নিচু স্বরে বলল, না আম্মু, এখনো বলি নাই। সাহেরা চৌধুরী আকাশ থেকে পড়লেন। তিনি অবাক হয়ে বললেন, বলিস কি? এখনো বলিস নাই? কিন্তু কেন? শুভ্র আবার বিছানায় মায়ের পাশে বসে গমরা মুখে বলল, কারণ ও বড্ড বেশি লাফালাফি করে, যেটা আমার একদমই সহ্য হয় না। তার উপর যদি এখন ওকে আমার ভালোবাসার কথা বলি, ও তো আমার মাথায় চড়ে আরও বেশি লাফালাফি শুরু করবে। সাহেরা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বোঝাতে লাগলেন, পাগল ছেলে, খুশিতে মানুষ তো একটু পাগল হবেই। তাই বলে কি মনের কথায় এভাবে চেপে রাখা যায়? শোন, ভালোবাসা বেশি প্রকাশ করাও ভালো না, আবার একদম প্রকাশ না করেও থাকা ভালো না। একতরফা ভালোবাসা না প্রকাশেই সুন্দর লাগে, কিন্তু যখন দুজন দুজনকে ভালোবাসে তখন সেই ভালোবাসা গোপন রাখলে শুধু ভুল বোঝাবুঝি আর সমস্যার সৃষ্টি হয়। আর আমার যতটুকু ধারণা, রিধিও তোকে ভালোবাসে। তাই দুজন যখন দুজনকে পছন্দ করিস তখন মনের কথাটা জানিয়ে দেওয়াই ঠিক। ভাবিস না আমি শুধু তোর মা, আমি একদিকে যেমন তোর মা, অন্যদিকে তোর সব থেকে বড় বন্ধু। তাই বন্ধু হয়েই বলছি, রিধিকে তোর মনের কথাটা আজই জানিয়ে দে। সাহেরা চৌধুরীর কথা শুনে শুভ্রের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ও সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবারও জাপটে ধরে মায়ের কাঁধ জড়িয়ে ধরল। গভীর মমতায় সাহেরা চৌধুরীর গালে একটা শব্দ করে চুমু দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, আম্মু, তুমি এত ভালো কেন বলো তো? তুমি আসলেই পৃথিবীর সব থেকে সেরা আম্মু। আমি জানতাম আমার আম্মু সব সময় আমার পাশেই থাকবে। আই লাভ ইউ সো মাচ আম্মু। সাহেরা চৌধুরী ছেলের কপালে হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা গলায় বললেন, আই লাভ ইউ টু মাই সান। এখন বল, আমি যা যা বললাম তা তুই করবি তো? শুভ্র এক লাজুক হেসে সাহেরা চৌধুরীর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি বলেছো আর আমি করব না তা কি হয়? আমি খুব তাড়াতাড়ি ওকে আমার মনের কথা জানাবো। আমাকে জাস্ট একটু সময় দাও, কথা দিচ্ছি সবটা জানিয়ে দেব। সাহেরা চৌধুরী ছেলের চিবুক ছুঁয়ে অবিশ্বাসের সুরে খানিকটা টিটকারি দিয়ে বললেন, সত্যি তো, নাকি পরে আবার মত বদলে ফেলবি? শুভ্র সাথে সাথে নিজের কান ধরে বাচ্চার মতো মাথা নেড়ে বলল, একদম সত্যি, সত্যি সত্যি, 3 সত্যি। সাহেরা চৌধুরীর সাথে কথা বলে শুভ্র যখন রুম থেকে বের হলো, ওর ঠোঁটে তখন এক চিলতে মিষ্টি হাসি লেগে আছে। সেই হাসিটা সচরাচর ওর মুখে দেখা যায় না। আর যখন দেখা যায়, যে কোনো মেয়ের হৃৎস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য ওই এক চিলতে হাসি যথেষ্ট। শুভ্রের মতো গম্ভীর আর রাগী খোলসের নিচে যে এক অদ্ভুত রোমান্টিক প্রেমিক লুকিয়ে আছে, সেটা
ঈশান ছাড়া আর কেউই জানে না। শুভ্র পকেটে 2 হাত গুজে দিয়ে আনমনে শীষ বাজাতে বাজাতে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। ওর গলার পুরুষালী সুরে গুনগুন করে গান মেতে উঠল। এদিকে উঠোনে তখন এক এলাহি কাণ্ড। হৃদি, শুভ্রা, মিহি, পাখি, তুর্য, রিফাত আর ঈশান মিলে গোল হয়ে দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। হঠাৎ বারান্দা থেকে ভেসে আসা সেই ভরাট কণ্ঠের গান শুনে সবাই চমকে বারান্দার করিডোরের দিকে তাকালো। দেখলো শুভ্র আপন মনে গান গাইতে গাইতে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মুহূর্তেই সবার চোখ কপালে উঠে গেল। পাখি মুখের পেয়ারাটা চিবোনো বন্ধ করে হা করে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল, এ বাবা, শুভ্র ভাই গান গাইতেছে, আমি কি এটা স্বপ্নে দেখতেছি? মিহিও ঘোরের মধ্যে থেকে বলল, আমি মনে হয় তোর সাথে একই স্বপ্নে চলে এসেছি রে। ঈশান নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও বিড়বিড় করে বলল, বস গান গাইছে, এইটাও আবার আজ বিশ্বাস করতে হচ্ছে? এটা আবার বসের কোন রূপ? হৃদি তো একদম পাথরের মতো দাঁড়িয়ে। জীবনে এই প্রথম ও শুভ্রকে এতটা খুশিতে ডগমগো হতে দেখছে। কিন্তু এত খুশি হওয়ার কারণ কি? ও তো ভেতরে ওর আম্মুর সাথে কথা বলতে গেল। তাহলে হঠাৎ এমন কি হলো যে ও এভাবে গান ধরল? কৌতূহল সামলাতে না পেরে সবাই পা টিপে টিপে শুভ্রের পিছু নিল। শুভ্র ততক্ষণে ছাদে উঠে এসেছে। চারিদিকে গোধূলির আলো মিলিয়ে গিয়ে ঝাপসা অন্ধকার নামতে শুরু করেছে। শুভ্র ছাদের এক কোণে থাকা একটা গোলাপ গাছের সামনে গিয়ে থামল। একটা টকটকে লাল গোলাপ ছিঁড়ে নাকে নিয়ে লম্বা করে ঘ্রাণ নিল ও। তারপর আকাশের দিকে মুখ তুলে 2 হাত পাখির ডানার মতো মেলে দিয়ে উচ্চ স্বরে সুরেলা কণ্ঠে গেয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে কারো কাশির শব্দে শুভ্রের গানের তরি মাঝপথে থমকে গেল। ও ঝট করে ঘাড় ঘুরিয়ে দেখল ছাদের দরজার এক পাশে উকিঝুঁকি দিচ্ছে। চোখের পলকে শুভ্রের সেই রোমান্টিক চেহারা উবড়ে গিয়ে রাগী আর গম্ভীর রূপটা ফিরে এলো। শুভ্রের সেই রক্তচক্ষু দেখেই কারো আর বুঝতে বাকি রইল না যে কপালে দুঃখ আছে। সবাই যে যেদিকে পারল সিঁড়ি দিয়ে দিল দৌড়। হৃদিও ওদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগলো। কিন্তু প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। হৃদির ক্ষেত্রেও ঠিক তাই হলো। ও তাড়াহুড়া করে দৌড় দিতে গিয়েই নিজের পায়ের সাথে পা লেগে ধপাস করে ছাদের ওপর আছাড় খেল। কোনোয়ে প্রচণ্ড চোট পেয়ে ও ব্যথায় কুকিয়ে উঠে অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠল, কেয়ারলেস একটা।